প্রিয় ছাত্ররা, আজ আমরা নবম শ্রেণীর ক্লাস নেওয়ার পরিকল্পনার পঞ্চম ক্লাসে এসে উপস্থিত হয়েছি। আজকের ক্লাসটা আমরা ঠিক 3 নম্বর ক্লাস যেরকম নিয়েছিলাম সেইভাবে নেব। তাই জন্য তোমরা সামনে দেখতেই পাচ্ছ যে একটি খাতার মধ্যে আমরা কিছু স্কেচ করেছি এবং আজকের আলোচনার বিষয়বস্তু ওখানে লেখাও আছে। অর্থাৎ দেখো, তোমরা দেখতে পাচ্ছ যে ওপরে আমরা অধ্যায়টার নাম দিয়েছি, যেটা আমরা আলোচনা শুরু করেছিলাম বেশ কিছুদিন আগে। এই প্রতিকূল পরিবেশে মধ্যে যেরকম আমরা বাড়ি থেকে ভিডিও কলের মাধ্যমে বা ইউটিউব চ্যানেলের মাধ্যমে পাঠদানের যে পরিকল্পনা সূচি, সেই অনুযায়ী সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ। এবং আজকের ক্লাস হচ্ছে পার্ট 5 আমি লিখেছি এবং এটি একটি অনুশীলন ক্লাস। সুতরাং আজকের আলোচনায় আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বিভিন্ন ভূমিরূপ আলোচনার প্রাথমিক পর্ব। অর্থাৎ বিভিন্ন ভূমিরূপ আলোচনা শুরু করার আগে তার প্রাথমিক পার্টটা আমরা দেখব। প্রথম দিন যখন আমরা ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া কাকে বলে সেই বিষয়টা আলোচনা করেছিলাম, সেখানে আমরা কিন্তু ভূমিরূপ বিষয়টা কি সেটা একটু বলেছিলাম এবং সেখানে একটা ওয়ার্ড বলেছিলাম যে ভূমির বৈচিত্র্যময় রূপ কি ভূমিরূপ বলে। অর্থাৎ সেই বৈচিত্র্যতা বলতে আমরা বলেছিলাম যে কোথাও আমরা পৃথিবীতে মালভূমি দেখতে পাই, কোথাও পর্বত দেখতে পাই, কোথাও সমভূমি দেখতে পাই, কোথাও পাহাড় দেখতে পাই। সেই বিষয়টাকেই দেখো আমরা আজকে একটা প্রোফাইলের মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করেছি। সেখানে দেখো একদম উপর থেকে অর্থাৎ পর্বত থেকে শুরু করে একদম সর্বশেষ পর্যায় পর্যন্ত অর্থাৎ সমভূমি পর্যন্ত কিন্তু আমরা উপস্থিত হয়েছি এবং তারপর সেই ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে সমুদ্র সমতল পৃষ্ঠটাকে দেখিয়েছি। কেন দেখিয়েছি? তার প্রধান কারণ হচ্ছে এই যে ভূমিরূপগুলোর উচ্চতা পরিমাপ করা হয় সেটা হচ্ছে সমুদ্র তল থেকে, অর্থাৎ সমুদ্র জলপৃষ্ঠ তল থেকেই আমরা কিন্তু প্রত্যেকটা ভূমিরূপের উচ্চতা পরিমাপ করে থাকি। অর্থাৎ এটা হচ্ছে একটা মেজার পয়েন্ট। এখানে দেখো একটা ছোট্ট অ্যারো চিহ্ন দিয়ে আমরা দেখিয়েছি যে এখানে লেখা আছে স্থায়ী ক্ষয়ের শেষ সীমা। অর্থাৎ কেন আমরা সমুদ্রপৃষ্ঠটাকেই আমরা দেখি যে মেজারমেন্ট করার জন্য, কেন অন্য কিছু নয়? তার প্রধান কারণ হচ্ছে এরপর ভূমিরূপ বিবর্তনের কিন্তু ক্ষেত্রে আর কোনো ধরনের ক্ষয় দেখতে পাওয়া যায় না। এ প্রসঙ্গে বলে রাখি, এখানে কিন্তু আমি একটা লিখেছি স্থায়ী ক্ষয়ের শেষ সীমা। তাই জন্য এরপর কিন্তু ভূমিরূপের আর কিন্তু কোনো ধরনের ক্ষয় পরিলক্ষিত হয় না, অর্থাৎ সমুদ্র সমতল এসে পৌঁছায় ভূমিরূপ বিবর্তনের যে প্রক্রিয়াটা। তাই এখান থেকেই আমরা কিন্তু প্রত্যেকটা ভূমিরূপের উচ্চতাগত মেজারমেন্টটা করে থাকি। তাই আমরা এখানে ন্যাচারালি 0 লিখেছি। তারপর দেখো আমরা লিখেছি যে সমভূমির ক্ষেত্রে 300 মিটার বা 300 মিটারের কম, অর্থাৎ সমভূমির উচ্চতার ক্ষেত্রে 300 মিটার বা 300 মিটারের কম। তারপর দেখো 300 থেকে 600 মিটার হচ্ছে মালভূমি, আর 600 থেকে 1000 মিটার হচ্ছে পাহাড়, এবং 1000 মিটার এর বেশি যে অঞ্চলটা আমরা দেখতে পাই সেটাকে আমরা পর্বত হিসেবে চিহ্নিতকরণ করে থাকি। বোঝানো গেল? অর্থাৎ প্রত্যেকটা ভূমির যে উচ্চতা, এই যে উচ্চতার পরিমাপ হয়েছে এই সমুদ্র পৃষ্ঠ থেকে, অর্থাৎ এই অঞ্চল থেকে আমরা এই মেজারমেন্টটা করেছি, যেটাকে আমরা গড় উচ্চতা হিসেবেও দেখে থাকি। এই প্রসঙ্গে একটা বলে রাখি, এই যে বিভিন্ন ধরনের ভূমিরূপগুলো আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি স্থলভাগের মোট অংশকে 100% ধরি, অর্থাৎ স্থলভাগটাকে আমরা যদি এখানে দেখো একটা লিখছি স্থলভাগ 100% যদি আমরা ধরে থাকি, তাহলে দেখো তার মধ্যে সমভূমির অংশ হচ্ছে 53%, স্থলভাগের মধ্যে মালভূমির অংশ হচ্ছে 30% এবং পাহাড় ও পর্বত একত্রে হচ্ছে 17%, অর্থাৎ টোটাল 100%। বোঝানো গেল? তাহলে এইভাবে আমরা ভূমিরূপের যে বৈচিত্র্যতা, সেই বৈচিত্র্যতা আলোচনার আগে তার প্রাথমিক পাঠটাকে গ্রহণ করে চলেছি, যেটা তোমাদের পঠনের ক্ষেত্রে খুব উপকারে লাগবে বলেই আমার মনে হয়। এবার এ প্রসঙ্গে একটা কথা বলে রাখি, এই যে গড় উচ্চতা মেজারমেন্ট বলছি, এটাই গড় উচ্চতা কেন বলছি? তার কারণ আমরা মূলত সমুদ্র জলতলের জোয়ার ভাটার সময় যে উত্থান ও পতন দেখতে পাই, সেই উত্থান ও পতনের পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু এই উচ্চতাটাকে নির্ণয় করে থাকি। তাই জন্য আমরা এটাকে অ্যাভারেজ হাইট হিসেবে দেখতে পাচ্ছি বা গড় উচ্চতা হিসেবে দেখতে পাচ্ছি। প্রসঙ্গত একটা কথা তোমাদের বলে রাখি, আশা করছি উপকারে লাগবে, তোমাদের জ্ঞান আরেকটু বাড়বে। সেটা হচ্ছে ভারত ও তার উপমহাদেশের বিভিন্ন অঞ্চলের
যে বিভিন্ন ভূমিরূপের উচ্চতা সেটা প্রধানত আমরা করাচির সমুদ্রপৃষ্ঠ থেকেই মেজার করি। তাই করাচির সমুদ্রপৃষ্ঠের গড় উচ্চতাটাই আমাদের ভারত উপমহাদেশের গড় উচ্চতা হিসেবে ধরা হয়ে থাকে। দেখো এখানে ছোট্ট নোট হিসেবে কিন্তু আমরা সেটা লিখেছি। বোঝা গেল। এরপর আমরা যে আলোচনায় আসব সেটা হচ্ছে পর্বত ও পাহাড়। প্রথমেই দেখো আমরা ভূমিরূপের যে ক্লাসিফিকেশনটা এখানটা দেখাচ্ছিলাম, সেখানে আমরা প্রথম পর্বত পাহাড় থেকে শুরু করে তারপর আমরা লাস্টে সমভূমিতে এসেছি। তাই জন্য আমাদের আলোচনার শুরুটাও আমরা পর্বত ও পাহাড় থেকে করেছি। আলোচনার আগে দেখো আমরা এখানে দুটো টেবিল মতো করেছি, ছোট্ট করে করেছি, যেটা তোমাদের বুঝতে সুবিধা হবে বলে। প্রথমে আমি লিখেছি পর্বত, তারপর লিখেছি পাহাড়। আগে পর্বত আলোচনাটা সেরে নিই। পর্বত বলতে আমরা এখানে আগেই বললাম যার উচ্চতা কিন্তু 1000 মিটারের বেশি। তাহলে 1000 মিটারের বেশি উচ্চতাযুক্ত ভূমিরূপগুলোকেই আমরা কিন্তু পর্বত হিসেবে চিহ্নিতকরণ করি। সেক্ষেত্রে আমরা কোনো কোনো ব্যতিক্রম দৃষ্টান্ত কখনো কখনো দেখতে পাই। যেমন ধরো 5000 মিটারের উচ্চতা বেশি পামির কিংবা 4000 মিটার উচ্চতাযুক্ত তিব্বত কিন্তু পর্বত নয়, এগুলোকে আমরা মালভূমি বলি। তার মানে এ থেকে কি বোঝা যায়, শুধুমাত্র উচ্চতার পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা কোনো একটা ভূমিরূপের কিন্তু ডেফিনেশন দিতে পারি না। তাহলে নিশ্চয়ই তার আরও কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য থাকবে, কারণ স্বতন্ত্রতার ভিত্তিতেই আমরা ভূমিরূপগুলোকে সাধারণত আলাদা আলাদা করে চিহ্নিতকরণ করি। সেটা আমরা ব্যক্তিবিশেষেও যেমন আলাদা আলাদা হয়, তেমনই আমাদের ভূমিরূপের ক্ষেত্রেও তা প্রযোজ্য। তার মানে আমরা নিশ্চয়ই পর্বতের আরও কিছু বৈশিষ্ট্য পাবো, যেটা পর্বতকে তার একটা স্বতন্ত্রতা দান করেছে। যেমন ধরো আমি এখানে লিখেছি, দেখো ছোট ছোট পয়েন্ট আকারে লিখেছি, বহুদূর বিস্তৃত, অর্থাৎ পর্বত কিন্তু বহুদূর বিস্তৃত হবে, খাড়া ঢালযুক্ত হবে, অসংখ্য শৃঙ্গযুক্ত হবে, বন্ধুর ভূপ্রকৃতিযুক্ত হবে, সর্বোপরি যার আপেক্ষিক উচ্চতা কিন্তু সব থেকে বেশি হবে। আর যে ঢালের যে পরিমাণটা সেটা কখনো কখনো কিন্তু 75 ডিগ্রিকেও অতিক্রম করবে। বোঝা গেল। তাহলে এতগুলো বিষয় কিন্তু সম্পর্কযুক্ত থাকলে তখনই আমরা কিন্তু তখন তাকে পর্বত বলতে পারি, কেবলমাত্র উচ্চতার পরিপ্রেক্ষিতে বলতে পারি না। তারপর দেখো পর্বতের শৃঙ্গগুলো প্রায়ই বরফাবৃত থাকে। তাহলে এ থেকে কি বোঝা যায়, যে আমরা কোনো একটা মাত্র সূচকের মাধ্যমে কোনো একটা বিষয় সংক্রান্ত ব্যাপারে সর্বোপরি সব কিছু ধারণা করতে পারি না, বা তাকে একটা ডেফিনেশন দিতে পারি না। সেগুলো অনেকগুলো বিষয়ের উপর নির্ভরশীল হয়ে থাকে। যেমন ধরো হিমালয়, রকি, আল্পস প্রভৃতি পর্বতের কথা আমরা এখানে বলতে পারি। এরপর তাহলে পাশাপাশি আমরা যদি পাহাড়টাকে দেখি, একটু পড়ি, তাহলে আমরা নিশ্চয়ই এই ব্যাপারটা নিয়ে আরও একটু ক্লিয়ার হওয়া যাবে। পাহাড়ের ক্ষেত্রে আমরা কিন্তু আগেই বলেছিলাম যার উচ্চতা কিন্তু 1000 মিটার পর্যন্ত, অর্থাৎ 600 থেকে 1000 মিটার পর্যন্ত যার উচ্চতা। যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে লিখেছি 1000 মিটারের কম উচ্চতাযুক্ত, কম বন্ধুর ভূপ্রকৃতিযুক্ত, বিচ্ছিন্নভাবে অবস্থান করে, ঢাল অপেক্ষাকৃত কম, অর্থাৎ 45 ডিগ্রির মধ্যেই থাকে, এবং যার বিস্তার কম তাকে আমরা পাহাড় বলি। অর্থাৎ দেখো দুটো কনসেপ্ট আমি যে এখানে দিয়েছি, সেই দুটো কনসেপ্টের মধ্যে যে ছোট ছোট বিষয়গুলো আমি লিখেছি, এই ছোট ছোট বিষয়গুলো কিন্তু স্বতন্ত্র বৈশিষ্ট্য। তাহলে এই স্বতন্ত্র বৈশিষ্ট্য থেকে আমরা খুব ইজিলি কিন্তু এই দুটো বিষয়ের মধ্যে কিন্তু পার্থক্য তৈরি করে ফেলতে পারি। এবং যেটা আমি আগের ক্লাসে বলেছিলাম যে বিষয়ভিত্তিক পার্থক্য লেখা, সেটাও কিন্তু এর মধ্যে দিয়ে চলে আসতে পারে। যেমন ধরো আমি বললাম উচ্চতা একটা বিষয় দিয়ে, এর মধ্যে পার্থক্যগত উচ্চতা আমরা কি লিখতে পারি, এটা 1000 মিটারের বেশি উচ্চতাযুক্ত, এটা 1000 মিটারের কম উচ্চতাযুক্ত। তাই জন্যই কিন্তু আমি এই মাঝখান দিয়ে এই লাইনটা টেনেছি। বোঝা গেল। দেন আমরা কি দেখতে পারি, যে পর্বত নিরবিচ্ছিন্নভাবে অবস্থান করে, কিন্তু আমরা পাহাড়ের ক্ষেত্রে সেটা কি বিচ্ছিন্নভাবে অবস্থান করে। পর্বতের ঢাল আমরা যদি বিষয় হিসেবে লিখি, তাহলে ঢাল লিখে কি লিখবো, পর্বতের ঢাল কিন্তু বেশি, পাহাড়ের ঢাল কিন্তু কম। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু তুলনামূলকভাবে কম কথাটা লেখাই উচিত। যেমন বন্ধুর প্রকৃতি, কারণ পাহাড়েও আমরা বন্ধুর প্রকৃতি দেখি, কিন্তু পর্বতের বন্ধুর প্রকৃতির মাত্রা কিন্তু অনেক বেশি। তাই পাহাড়ে কী হবে, তুলনামূলকভাবে কম। দেখো তাই ওয়ার্ডটা আমি এখানে লিখেছি কিন্তু ছোট্ট করে, তুলনামূলকভাবে কম। তাহলে এইভাবে কিন্তু আমরা পর্বত ও পাহাড়ের পার্থক্যটাও আলোচনা করতে পারি। এরপর যে বিষয়টা নিয়ে তোমাদের একটু ছোট্ট আলোচনা করব বিভিন্ন পর্বত আলোচনার আগে, সেটা হচ্ছে পর্বত সম্পর্কে কিছু পরিভাষা। দেখো এখানে কিন্তু আমি পর্বত সম্পর্কযুক্ত পরিভাষা কতগুলো পয়েন্ট করেছি। তার আগে দেখো একটা ছোট্ট জিনিস একটু বলে নিই, আপেক্ষিক উচ্চতা, এই বিষয়টা একটুখানি বলে নেওয়া উচিত, কারণ তোমরা ক্লাস 9-এ পড়ো। তাই আপেক্ষিক উচ্চতা কি বিষয়টা অনেকে জানতেও পারো, আবার অনেকে জানতে নাও পারো। তাই এই বিষয়টা একটুখানি বলে রাখি। আপেক্ষিক উচ্চতা বলতে বোঝানো হয়ে থাকে কোনো অঞ্চলে সমুদ্রপৃষ্ঠ থেকে সর্বাধিক উচ্চতা বিশিষ্ট স্থান ও সর্বনিম্ন উচ্চতা বিশিষ্ট স্থানের মধ্যে
উচ্চতার পার্থক্য বা ব্যবধানকে বলি, অর্থাৎ একটা হাইয়েস্ট রিজিয়ন আর একটা লোয়েস্ট রিজিয়ন, সেই দুটোর মধ্যে আমরা যে পার্থক্য, যে বিয়োগফল, সেটাকে কিন্তু আমরা আপেক্ষিক উচ্চতা হিসেবে বলতে পারি। আপেক্ষিক উচ্চতার ইংরাজি আমরা এখানে দেখো ছোট্ট করে লিখছি আর আর। আর আর কথার অর্থ হচ্ছে রিলেটিভ হাইট। রিলেটিভ হাইট অর্থাৎ রিলেটিভ হাইট অর্থাৎ এখানে আমরা কি দেখতে পাবো, এইচভি মাইনাস এলভি, মানে কি হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু, তার যে পার্থক্য সেটাকেই আমরা বলে থাকি ইজিক্যাল টু আমরা আর আর হিসেবে চিহ্নিতকরণ করতে পারি। বোঝা গেল? তাহলে এই বিষয়টাকে কিন্তু আমি এখানে একটুখানি বলে দিলাম তোমাদের জানার জন্য। তাহলে এবার আমরা পরিভাষাতে চলে আসি। পরিভাষা বলতে পর্বত সম্পর্কযুক্ত কিছু রিলেটেড বিষয় আর কি একটু আলোচনা করার প্রয়োজন, তার কারণ এরপর আমরা ভঙ্গিল পর্বত, আগ্নেয় পর্বত, যে পর্বতের ক্লাসিফিকেশনগুলো আছে সেটা আমরা নেক্সট ক্লাস আলোচনা করবো, তাই জন্য পরিভাষাগুলো একটু জানার প্রয়োজনীয়তা আছে। এক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, প্রথম লিখেছি পর্বত শৈলশিরা। দেখো, পর্বত শৈলশিরা বলতে বোঝানো হয় যে অংশটুকু মানে পর্বতের আমরা দেখি দীর্ঘ সংকীর্ণ এবং যার দুদিকটা বেশ ঢালু, অর্থাৎ এক্ষেত্রে আমরা শিবালিক পর্বতের উদাহরণটা কিন্তু একটু বলতে পারি। অর্থাৎ শিবালিক পর্বতের উদাহরণ হিসেবে দেখার ছোট্ট স্কেচ এখানে কিন্তু আমরা করেছি। সেই ছোট্ট স্কেচেতে আমরা কি দেখাচ্ছি, যে উপরের যে ছোট্ট একটা অঞ্চল গোল করেছি সেটাকে আমরা শৈলশিরা হিসেবে দেখছি এবং তার দুদিকে কিন্তু ঢালু অংশ নেমে গেছে। এই ঢালু অঞ্চলটার কিন্তু ঢালগত কিন্তু আমরা পার্থক্য কিন্তু পরিলক্ষিত হতে পারে। এরপর যে বিষয়টা আমাদের ক্ষেত্রে লিখেছি সেটা হচ্ছে পর্বতমালা অর্থাৎ রেঞ্জ, মাউন্টেন রেঞ্জ। একই যুগে সৃষ্ট অসংখ্য শৈলশিরা রেখার আকারে থাকলে তা পর্বতমালা হয়। অর্থাৎ এটা কি হচ্ছে, একই যুগে কিন্তু সৃষ্ট, মানে একই সময়ে সৃষ্ট হয়। যেমন ধরো আমি হিমালয় পর্বতের কথা বললাম, সেখানে কিন্তু এই যে শৈলশিরার যে ছবিটা এঁকেছি আমরা, সেই শৈলশিরার যে ছবিটা এই ধরনের ক্ষেত্রে একই যুগে সৃষ্ট এরকম অসংখ্য জায়গা আমরা একই যুগে সৃষ্ট হয়েছিলাম, অসংখ্য শৈলশিরার মতো অবস্থানটাকে আমরা পর্বতমালা বা মাউন্টেন রেঞ্জ হিসেবে দেখতে পারি। দেন আমরা দেখব 3 নম্বরে আমরা লিখেছি পর্বত শৃঙ্খলা অর্থাৎ মাউন্টেন চেন। এক্ষেত্রে কিন্তু একটা বিষয় আছে, আগেরটা কিন্তু আমি বলেছি একই যুগে সৃষ্ট, এক্ষেত্রে কিন্তু ভিন্ন যুগে সৃষ্ট কয়েকটি পর্বত পরস্পর সমান্তরালে থাকলে তাকে আমরা বলে থাকি পর্বত শৃঙ্খল। ওয়ার্ডটা খুব গুরুত্বপূর্ণ, ভিন্ন যুগ। আমরা বিভিন্ন ধরনের যুগের কথা পড়েছি, যেমন আমি ধরো বললাম কার্বনিফেরাস যুগ, টারসিয়ারি যুগ, এইগুলো হচ্ছে যুগ, অর্থাৎ টাইম স্কেল, অর্থাৎ ভূগোলের টাইম স্কেল একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। সেটা তোমাদের নবম শ্রেণীর ক্লাসে অত আর ডিটেলসে তোমাদের জানতে হবে না, শুধুমাত্র কয়েকটা যুগ আমরা বিভিন্ন সময় পড়তে গিয়ে নামগুলো শুনি, সেগুলো এই টাইম স্কেলের পরিপ্রেক্ষিতে আমাদের বিভিন্ন যুগের বৈশিষ্ট্যর ভিত্তিতে নামকরণ করা হয়। তাই দুটো যুগের কথা আমি জাস্ট এক্সাম্পল হিসেবে বললাম। তাহলে সেই বিভিন্ন যুগে সৃষ্ট কয়েকটি পর্বত সমান্তরালে থাকলে তা হলো পর্বত শৃঙ্খল। যেমন আমরা বলতে পারি মধ্য এশিয়ার কর্ডিলেরা, অর্থাৎ কর্ডিলেরা অঞ্চলগুলোতে আমরা বিভিন্ন যুগের কিন্তু দেখতে পাই পর্বতের অবস্থান। এরপর আমরা সিস্টেম, পর্বতের বিন্যাস। একই যুগের বিভিন্ন পর্বতমালা পরস্পর অবস্থান করলে তা পর্বত বিন্যাস। এখানে কিন্তু আবার পুনরায় ফিরে এলাম একই যুগের। আর লাস্ট যেটা দেখেছি পর্বত গ্রন্থি, আমরা ইংরাজিটাও পাশে ছোট্ট করে লিখেছি নট, ঠিক আছে। এই নট কথাটার মাধ্যমে আমরা পর্বতগ্রন্থি যেমন বলছি, আবার নট আবার বায়ুপ্রবাহের একক, এটাও আমরা জানি, কিন্তু এক্ষেত্রে এটা এখানে পর্বতগ্রন্থি। দেখো তার নিচে আমরা লিখেছি পামির গ্রন্থি, তার কারণ ক্লাস 7-এ আমরা পামির গ্রন্থি সম্পর্কে একটুখানি পড়েছিলাম। অর্থাৎ এখানে আমরা কি বলতে পারি, অসংখ্য পর্বত যদি একটি স্থানে এসে মিলিত হয় সেই স্থানটি হলো পর্বতগ্রন্থি। যেমন ধরো আমরা পামির গ্রন্থির কথাটা বলেছিলাম, ক্লাস 7-এ একটা ছোট্ট ছবি আমরা দেখেছিলাম। সেখানে আমরা কি দেখেছিলাম, যে এরকম একটা ছোট্ট গোল আছে, সেই গোল থেকে বিভিন্ন ধরনের পর্বত কিন্তু বেরিয়েছে। এটা একটা পড়েছিলাম এরকমভাবে দেখি, যেমন হিমালয়, কুয়েলুন, আলতিনতাক, ঠিক আছে, হিন্দুকুশ, সুলেমান, সেই যে মাঝখানে আমরা লিখতাম এটা হচ্ছে পামির গ্রন্থি। আর তারপরেই পর্বতের বিন্যাস, তার পূর্ব দিক এবং তার পশ্চিম দিকে বিন্যাস। বোঝানো গেল? এরপর যেটা আসবে সেটা হচ্ছে পর্বতের শ্রেণীবিভাগ। আমরা আগেই বলেছিলাম যে কোনো বিষয়ের ক্লাসিফিকেশান ভিত্তি ছাড়া হয় না। অর্থাৎ যেমন ধরো আমি বলি
ছোট্ট এক্সাম্পল দিয়ে যদি একটু বলা যায়, যে ধরো আমরা ক্লাস 9-এ পড়ি, ক্লাস 9-এর এ সেকশান, বি সেকশান থেকে ই সেকশান পর্যন্ত আছে। এই যে সেকশানগুলো আমরা করেছি, যে বিভাগগুলো করেছি, নিশ্চয়ই তো কোনো না কোনো বৈশিষ্ট্যের ভিত্তিতে কখনো কখনো আমরা দেখতে পাই মেরিট অনুযায়ী, যেমন আমাদের স্কুলের ক্ষেত্রে মেরিট অনুযায়ী করা হয়। অনেক সময় আরও অন্যান্য পরিকল্পনা গ্রহণের জন্য মার্চ করে ক্লাসকে আমরা শ্রেণীবিভক্ত করে থাকি। তাহলে ভিত্তি অনুযায়ী আমরা কিন্তু প্রত্যেকটা বিষয়ের ক্লাসিফিকেশন বা উপবিভাগ দেখি। যেমন পর্বতের শ্রেণীবিভাগের ক্ষেত্রে আমরা দেখো ছোট্ট করে ব্র্যাকেটে লিখেছি উৎপত্তি ও গঠন অনুযায়ী। উৎপত্তি ও গঠন অনুযায়ী মানে কিভাবে পর্বতগুলো তৈরি হয়েছে তার পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা পর্বতের ক্লাসিফিকেশন করেছি। এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে ভঙ্গিল পর্বত, আগ্নেয় পর্বত, স্তূপ পর্বত ও ক্ষয়জাত পর্বত, 4টে ভাগ তোমাদের পাঠ্যপুস্তকেও আছে। আর এই 4টে ভাগে আমরা পর্বত সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ বিভিন্ন ভাগগুলোকে ইন্ডিভিজুয়ালি আমরা আলোচনা করব। তাহলে নেক্সট ক্লাসে আমরা কি শুরু করব? ভঙ্গিল পর্বত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আশা করছি ক্লাস করে তোমাদের কিছুটা হলেও আমি সহযোগিতা করতে পারছি। তোমরা ক্লাসটা ফলো করো। আশা রাখবো তোমরা এই ক্লাস থেকে এই প্রতিকূল পরিবেশে অনেকটাই উপকৃত হবে।